নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের উপন্যাস জলপদ্ম। আজ নবম অধ্যায়। এই অধ্যায়ের নাম হাসান খুব অবাক। তাহলে শুরু করি। হাসান খুব অবাক হয়ে লক্ষ্য করল ইলা অন্তুর মৃত্যু সংবাদ খুব সহজভাবে গ্রহণ করেছে। তার মধ্যে কোনো রকম উত্তেজনা বা উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। হাসান ভেবেছিল ইলা জানতে চাইবে কিভাবে মারা গেল, কখন মারা গেল। ইলা সেদিক দিয়ে গেল না। সে শুধু ঠান্ডা চোখে তাকিয়ে রইল। জানতে চাইলে হাসান বিপদে পড়ত, কারণ সে নিজেও পুরোপুরি জানে না। ভাবি, ডেড বডি কি নিয়ে আসবো? না, তোমার ভাই চান না। তুমি তো এ বাসার ঠিকানা হাসপাতালে দিয়ে আসনি, তাই না? জি না, আমি ভর্তি করবার সময় শুধু লিখেছিলাম ঝিকাতলা, ঢাকা। ওর অবস্থা খারাপ ছিল, এত কিছু লেখার সময় ছিল না। ঠিকানা না দিয়ে ভালোই করেছ, তোমার ভাই খুশি হয়েছে। ডেড বডি কি হাসপাতালেই থাকবে? থাকুক, তোমার ভাই বলেছে বেওয়ারিশ লাশের জন্য ওদের অনেক ব্যবস্থা আছে। ভাবি, আমি তাহলে যাই? একটু দাঁড়াও, তোমার জন্যে আমি সামান্য একটা উপহার কিনেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। ইলা শার্টের প্যাকেটটা হাসানের দিকে বাড়িয়ে দিল। হাসান অবাক হয়ে প্যাকেটটা নিল। আমি তো তোমার মাপ জানি না, অনুমানে কিনেছি, পরে দেখো হয় কিনা, না হলে বলবে, তোমাকে নিয়ে গিয়ে বদলে নিয়ে আসবো। হাসান ধন্যবাদ সূচক কিছু বলতে গেল, বলতে পারল না। সে কিছুই বুঝতে পারছে না আজ এই চমৎকার মেয়েটা এমন আচরণ করছে কেন। ইলাকে আজ তার কাছে লাগছেও অন্যরকম। মুখ ফোলা ফোলা, চোখের নিচে কালি পড়েছে। হাসানের খুব ইচ্ছে করছে জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? জিজ্ঞেস করতে পারছে না। ভাবি, যাই? আচ্ছা যাও। হাসান গেল না, দাঁড়িয়ে রইল। ইলা বলল, কিছু বলবে হাসান? জি না, আমি তোমার চাকরির কথা তোমার ভাইকে কিছু বলিনি। ওকে বললে কোনো লাভ হবে না। আমি অন্য একজনকে বলবো, তাকে বললে কাজ হবে। যাকে বলবো তার ক্ষমতা খুবই সামান্য, তবু উনি কিছু কিছু জোগাড় করে দিতে পারবেন। কবে কথা বলবেন? খুব শিগগিরই বলবো। আপনি বরং একটা চিঠি লিখে দিন, আমি হাতে হাতে দিয়ে আসব। আমি এখানে আর থাকতে পারছি না ভাবি। আচ্ছা, তুমি একটু ঘুরে আসো, ঘণ্টাখানিক পরে খোঁজ নিও, লিখে রাখবো। জি আচ্ছা। ইলা দরজা বন্ধ করল, সঙ্গে সঙ্গে চিঠি নিয়ে বসল না। চোখে মুখে খানিকটা পানি দিল। রান্নাঘরে ঢুকে চায়ের পানি বসালো। চা খেতে ইচ্ছে করছে। চুলায় চায়ের পানি ফুটছে। সে গিয়ে অন্তুর বেতের সুটকেসটা খুলল। এই সুটকেসটা ইলার, সে অন্তুকে দিয়েছে। সুটকেস খুব সুন্দর করে গোছানো। যেসব জিনিস অন্তুর মনে ধরেছে সবই সে সুটকেসে তুলে রেখেছে। চায়ের একটা চামচ ভেঙে গিয়েছিল, চামচের সেই মাথা অতি যত্নে তুলে রাখা হয়েছে। জামানের জুতার ফিতা ছিঁড়ে গিয়েছিল, নতুন ফিতা কিনেছে। পুরনো ফিতা ফেলে দিয়েছিল, সেই ফেলে দেওয়া ফিতাও সুটকেসে রাখা আছে। ইলা যে 5 টাকার নোটটা দিয়েছিল সেটা একটা খামে ভরা। ইলা তার একটা ছবিও খুঁজে পেল। ছবির অর্ধেকটা ছেঁড়া। তার এবং জামানের পাশাপাশি বসে তোলা বিয়ের সময়কার ছবি। কোত্থেকে অন্তু পেয়েছে কে জানে। ছবির একটি অংশ সে নষ্ট করে ফেলেছে, প্রিয় অংশটি রেখে দিয়েছে। ছেলেটার নিশ্চয়ই বাবা আছে, মা আছে, ভাই বোন আছে। মরবার সময় তাকে মরতে হয়েছে একদল অপরিচিত মানুষদের মধ্যে। ইলা পাশে থাকলে কি লাভ হতো? সে কি বলতে পারত, অন্তু মিয়া শোনো, এই পৃথিবী তোমাকে অনেক কষ্ট দিয়েছে, এই কষ্ট তোমার প্রাপ্য ছিল না, আমি পৃথিবীর পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, নাও তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো। পৃথিবী ছেড়ে যাবার সময় অতি প্রিয় একজন কাউকে জড়িয়ে ধরে থাকতে হয়।
ইলা সুটকেস বন্ধ করে উঠে গেল, চা বানালো, শান্ত ভঙ্গিতে চা খেয়ে চিঠি লিখতে বসল। সে অনেক দিন ভেবেছে নাসিম ভাইকে একটা চিঠি লিখবে, একটি চিঠি, প্রথম এবং শেষ। সেই চিঠিটি আজই লেখা হোক। ইলা নিজের সুটকেস খুলল। এখানে চিঠি লেখার জন্যে খুব দামি কাগজ আছে, খাম আছে, কলম আছে, কোনোটাই কখনো ব্যবহার করা হয়নি। ইলা চিঠি শুরু করলো খুব ঘরোয়া ভঙ্গিতে। নাসিম ভাই, আমার সালাম নিন। চিঠি দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন। জরুরি কারণে লিখতে বাধ্য হচ্ছি। যে ছেলেটা চিঠি নিয়ে আপনার কাছে যাচ্ছে সে খুব সমস্যায় আছে। আপনি তার কোথাও থাকার ব্যবস্থা করে দেবেন এবং কোনো একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেবেন। কিভাবে করবেন তা আমি জানি না। বুঝতে পারছি চিঠি এই পর্যন্ত পড়েই আপনি আমার ওপর খুব রেগে গেছেন। চেঁচিয়ে বাবু ভাইকে বলছেন, ইলাটার যে মাথা খারাপ তা তো জানতাম না। আমার নিজের নেই ঠিক, আমি অন্যকে কি চাকরি দেব? আমি জানি কিছু একটা ব্যবস্থা হবেই। তাছাড়া শুনলাম আপনারা ভাতের হোটেল দিচ্ছেন, সেখানেও তার একটা ব্যবস্থা হতে পারে। সে না হয় বাজার থেকে চাল কিনে আনবে, আপনারা দুই বন্ধু সেই চাল ফুটিয়ে ভাত করবেন, সেই ভাত বিক্রি হবে। আপনি নিশ্চয়ই রাগ করছেন, আমি ঠাট্টা করছি। আপনার সঙ্গে তো মুখোমুখি আমি কখনো ঠাট্টা করি না, আজ করলাম। তাছাড়া এমনিতে আপনাকে আমি তুমি করে বলি, চিঠিতে আপনি লিখছি। প্রভেদটা কি আপনার চোখে পড়েছে? নাসিম ভাই, আজ আমার খুব কষ্টের একটা দিন। আমার বাসার কাজের ছেলেটা মারা গেছে। ওর নাম অন্তু মিয়া। একদিন ভিক্ষা করতে এসেছিল। আমি ভাত তরকারি খেতে দিয়ে বললাম, কাজ করবি অন্তু? সে হাসতে হাসতে বলল, দে না। খেয়ে দিয়ে চলে গেল। সন্ধেবেলা একটা মাদুর নিয়ে উপস্থিত, সে থাকবে। ছেলেটা হাসপাতালে মারা গেছে। আমি তাকে দেখতেও যাইনি। আপনি হলে কি করতেন আমি জানি। হাসপাতালে ছোটাছুটি করে হইচই করে একটা কাণ্ড ঘটাতেন। মৃত্যু সংবাদ পাওয়ার পর শব্দ করে কাঁদতে শুরু করতেন। চারপাশের লোক জমে যেত। ভাইয়া একবার খাঁচা ভর্তি মুনিয়া পাখি কিনে আনলো। কয়েকদিন যেতেই একটা পাখি অসুস্থ হয়ে গেল। সে অন্য পাখিগুলি থেকে নিজেকে সরিয়ে নিল। তার পালক ফুলে গেল। সে একা একা মৃত্যুর জন্য তৈরি হলো। একটি পাখিও তাকে দেখতে আসে না। পাখিদের এই অদ্ভুত সাইকোলজিতে আমরা সবাই খুব মজা পেলাম। আপনাকে যখন বলা হলো, আপনি মোটেই মজা পেলেন না, অসম্ভব দুঃখিত হলেন। অসুস্থ পাখিটাকে বাঁচাবার জন্যে আপনার সে কি চেষ্টা! দেশে পশু ডাক্তার আছে, পাখি ডাক্তার নেই বলে আপনার কি রাগারাগি! পাখিটা মারা গেল আপনার কোলে। আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। রেগে অস্থির হয়ে ভাইয়াকে বললেন, গাধা, তোকে কে পাখি কিনে আনতে বলেছে? আপনি যে কি চমৎকার একজন মানুষ তা কি আপনি জানেন নাসিম ভাই? জানেন না। বাবু ভাইয়াও অসাধারণ একজন মানুষ। আপনাদের দুজনকে একসঙ্গে দেখলে আমার কি যে ভালো লাগে। আমি খুব সাধারণ একটি মেয়ে বলেই অসাধারণ মানুষদের অবাক হয়ে দেখি। আমি আপনাকে অবাক হয়ে দেখতাম। অসাধারণ মানুষদের স্বপ্নগুলিও খুব অসাধারণ হয়। কিন্তু আশ্চর্য, আপনাদের দুজনের স্বপ্নগুলি খুবই সাধারণ। ভাতের হোটেল দেয়াতেই স্বপ্নের শেষ। অথচ আমি কত সাধারণ একটা মেয়ে, কিন্তু অসাধারণ আমার স্বপ্ন। স্বপ্নটা কি আপনাকে বলি। আমি শহর থেকে অনেক দূরে বিরাট জায়গা জুড়ে একটা বাগান বাড়ি করব। সেই বাড়িতে থাকবে অসংখ্য ঘর, কিন্তু মানুষ মাত্র দুজন। বাড়ির চারদিকে ঘন বন, পেছনে বিশাল এক পুকুর। পুকুর ভর্তি জলপদ্ম। জানি না জলপদ্মের ধারণা হঠাৎ কি করে আমার মাথায় এলো। এমন না যে আমি খুব কাব্যিক স্বভাবের মানুষ। হয়তো ছোটবেলায় কোনো একটা গল্পের বইয়ে জলপদ্মের কথা পড়েছিলাম, কিংবা কে জানে হয়তো বাবার কাছে জলপদ্মের গল্প শুনেছি, সেটাই মাথায় ঢুকে গেছে। আপনার কি মনে আছে আমি একদিন আপনাকে বললাম, নাসিম ভাই, আমাকে একদিন জলপদ্ম দেখিয়ে আনবে? আপনি বিরক্ত হয়ে বললেন,
জলপদ্ম আমি পাবো কোথায়? বললাম, গার্ডেনের পুকুরে আছে। আমার খেয়ে দিয়ে কাজ নেই, তোকে নিয়ে আমি বলধা গার্ডেনে ঘুরে বেড়াবো, যা ভাগ। আমি কিন্তু ঘ্যান ঘ্যান করতেই থাকলাম। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আমাকে নিয়ে গেলেন। সেদিন বলধা গার্ডেন বন্ধ ছিল, আমরা ঢুকতে পারলাম না। আপনি বিরক্ত হয়ে বললেন, হলো জলপদ্ম দেখা, চল এখন বাসায় ফিরি। দিনটা নষ্ট হলো, এখন তো জায়গা চিনে গেলি, কাল একবার এসে দেখে যাস। ধর এই 20টা টাকা রেখে দে, রিক্সা ভাড়া। নাসিম ভাই, জলপদ্ম আমার দেখা হয়নি। জলপদ্ম আমি আপনার সঙ্গে দেখতে চেয়েছিলাম। কিছু কিছু জিনিস আছে একা দেখা যায় না, দুজনে মিলে দেখতে হয়। আজ আপনাকে এসব লেখা অর্থহীন, তবু লিখলাম। যদি অন্যায় করে থাকি ক্ষমা করবেন। আমি আমার জীবনে বলতে গেলে কোনো অন্যায়ই করিনি, একটা না হয় করলাম। তাতে যদি ক্ষতি কারো হয়, আপনার হবে। আপনার খানিকটা ক্ষতি হলে হোক না। আমার বিয়ের দিন আপনি যখন বরযাত্রী খাওয়ানো নিয়ে খুব ব্যস্ত, তখন আমি রুবাকে দিয়ে আপনাকে ডেকে পাঠালাম। আমি সেজে গুজে খাটে বসে আছি, আপনি ঘরে ঢুকে আমাকে দেখে হকচকিয়ে গেলেন। নিজেকে সামলে নিয়ে বললেন, ডেকেছিস কেন? বিয়ে হয়ে চলে যাচ্ছি, আর তো দেখা হবে না, সালাম করবার জন্য ডাকলাম। আমি আপনার পা ছুঁয়ে সালাম করলাম। ঘর ভর্তি লোকজন, আপনি অপ্রস্তুত মুখে হাসছেন। আমি বললাম, নাসিম ভাই, তুমি এমন কাঠের মতো দাঁড়িয়ে আছো কেন? মাথায় হাত দিয়ে দোয়া করো, নাকি আমি এতই খারাপ মেয়ে যে আমার মাথায় হাত দেয়া যাবে না? আপনি আমার মাথায় হাত দিলেন। কি দোয়া করেছিলেন আপনি? প্রিয়জনদের দোয়া কখনো ব্যর্থ হয় না। এই পৃথিবীতে আপনার চেয়ে প্রিয়জন আমার কে আছে? আপনার দোয়া ব্যর্থ হলো কেন বলুন তো? দরজার শব্দ হচ্ছে। ইলা দরজা খুলল। হাসান দাঁড়িয়ে আছে। চিঠিটা কি শেষ হয়েছে ভাবি? হ্যাঁ। তাহলে খামের ওপর ঠিকানা লিখে দিন, আমি নিয়ে যাই। ইলা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, চিঠি দেব না, আমি মুখেই বলবো। তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা হবেই। জি আচ্ছা ভাবি। আরেকটা কথা হাসান, আমাদের পেছনের বাড়ির ফ্ল্যাটে যে ছেলে 3টা ঢুকেছিল, তাদের তুমি দেখেছ, তাই না? জি। তাদের তুমি চেনো? অন্তত একজনকে খুব ভালো করে চেনো। চেনো না? জি। পুলিশকে বলনি কেন? সাহস নাই ভাবি। ইলা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, তোমাকে একটা মজার কথা বলি। ছেলে 3টাকে আমিও দেখেছি। ওই দিন আমি পেছনের বারান্দায় দাঁড়িয়েছিলাম, ওরাও আমাকে দেখেছে। ওরা ওই বাড়ি থেকে কিছু নিয়ে যায়নি, ওদের সঙ্গে টেলিভিশন সেট ছিল না। জি ভাবি, আমি জানি। আচ্ছা ঠিক আছে হাসান, তুমি যাও, আমার মাথা ধরেছে, আমি শুয়ে থাকব। আপনার কি শরীর খারাপ ভাবি? একটু বোধহয় খারাপ। ডাক্তার ডেকে আনবো? না, ডাক্তার লাগবে না। ইলা দরজা বন্ধ করে চিঠির কাছে ফিরে এলো। কয়েকটা লাইন বাকি আছে, সেই বাকি লাইনগুলি লিখতে ইচ্ছা করছে না, তার খুব খারাপ লাগছে। চিঠি কুচি কুচি করে ছিঁড়ল, ছেঁড়া টুকরোগুলো নিজের সুটকেসে রেখে ঘুমোতে গেল। দুপুরে রান্না হয়নি, রান্না করতে ইচ্ছে করছে না। জামান বলে গেছে আজ দুপুরে বাসায় খাবে, তবু রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না, শরীরটা এত খারাপ লাগছে। ইলার ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। একটানা বেল বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে। ইলা উঠে গিয়ে দরজা খুলল। জামান দাঁড়িয়ে আছে, তার মুখ কঠিন। সে ইলার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে। অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছি, কি করছিলে? ঘুমোচ্ছিলাম। দুপুরবেলা ঘুমোচ্ছ? আমার শরীরটা ভালো না, আমি আজ কিছু রাঁধিনি, তুমি হোটেল থেকে কিছু খেয়ে এসো। তোমার ভাই এসেছিল আমার কাছে, আমার অফিসে। ও, কি জন্যে এসেছিল জিজ্ঞেস করলে না? কি জন্যে? 2000 টাকার জন্য এসেছিল। পুলিশকে নাকি ঘুষ দিতে হবে। তার যে বন্ধু আছে নাসিম, বিজনেস পার্টনার, ওকে পুলিশে ধরে নিয়ে গেছে, এখন আছে লালবাগ থানা হাজতে। টাকা আমি তাকে দেইনি,
কারণ আমার ধারণা তার কাছে টাকা আছে, না থাকলে কিছুদিন পর পর বোনকে টাকা দেয় কি করে? ঠিক না ইলা? হ্যাঁ ঠিক। নিচে হাসানের সঙ্গে দেখা হলো, গায়ে নতুন শার্ট। আমাকে দেখে খুব খুশি হয়ে বলল, তুমি কিনে দিয়েছ। শার্টটার কত দাম পড়ল? 321। এরকমই হবার কথা, বিদেশি জিনিস। ইলা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। এখন না, এখন আমি বেরোবো, জয়দেবপুর যাব, রাত 11টার দিকে ফিরব, তখন কথা হবে। আচ্ছা, আমি হাসানকে বলবো গেট খোলা রাখতে। তুমি আমাকে বোকা ভাবলে কেন ইলা? আমি কাউকে বোকা ভাবি না। আমাকে ভেবেছ। তুমি ভেবেছ মানিব্যাগ চুরির ব্যাপারটা আমি কখনো ধরতে পারবো না। দুজন তাকিয়ে আছে দুজনের দিকে। এক সময় জামান উঠে দাঁড়ালো। ইলা বলল, আজ আমি যাত্রাবাড়িতে আমার মার কাছে যাব। আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী। আমি ফিরে আসব, রাত 11টার আগে অবশ্যই ফিরে আসব। জামান বিচিত্র ভঙ্গিতে হাসল। জামানকে অবাক করে দিয়ে ইলাও তার দিকে তাকিয়ে হাসল। কেন জানি এই মানুষটাকে তার এখন আর ভয় করছে না। 9ম অধ্যায় শেষ হলো। ফিরে আসছি 10ম অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।